পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। এই বাংলার প্রবাদ বাক্যটা আমরা কম বেশি প্রত্যেকেই জানি যে পিপিলিকার যতক্ষণ পাখা গজাবে না ততক্ষণ সে কিন্তু নিরাপদ, আর যখনই পাখা গজিয়ে যাবে তখন সে আগুনের দিকে ঝাঁপ দেওয়ার চেষ্টা করে। এটা আপনি জানেন, সবাই জানে। কেন এই কথা বলছি? কারণ আমাদের ভারতীয় সেনা বিভাগ তিস্তা তীরবর্তী অঞ্চলে বাংলাদেশ লাগোয়া তারা অপারেশন তিস্তা প্রহার অপারেশন তারা অলরেডি কমপ্লিট করে ফেলেছে। বিগত 3 দিন আগে থেকে তারা জানিয়ে দিয়েছে ভারতের রাষ্ট্রনেতাদের, ভারতের প্রতিরক্ষা মন্ত্রীকে তারা কনফার্ম করে দিয়েছে যে আমরা প্রস্তুত, যে কোনো পরিস্থিতির মোকাবিলার জন্য আমাদের অনুশীলন আমরা কমপ্লিট করেছি, আমাদের মহড়া আমরা কমপ্লিট করেছি, আমাদের প্র্যাকটিস ম্যাচ আমরা খেলে ফেলেছি। এখন শুধু একটা ইশারার অপেক্ষা, আপনারা ইশারা করলেই আমরা কিন্তু অ্যাকশন শুরু করব। যে অ্যাকশনের নাম নতুন নামকরণ করা হয়েছে, অফিসিয়াল নাম দেওয়া হয়েছে অপারেশন তিস্তা প্রহার। এই বিষয়ে আমরা বিস্তারিত আপনাদেরকে জানানোর আগে আপনাদেরকে একটা ভিডিও দেখাবো, যেটা সৌজন্যে ভারতীয় সেনাবাহিনী বিভাগ তারা এই ভিডিওটা পাবলিশ করেছে। সারা বিশ্বের কাছে যে ভিডিও পৌঁছে গেছে, আপনাদেরকে দেখাবো সেই ভিডিও। আগে আপনারা সেই ভিডিওটা দেখুন। আমাদের সেনা বাহিনীরা তারা তিস্তা বর্ডারে, বাংলাদেশ বর্ডারে তিস্তা তীরবর্তী অঞ্চলে তারা অপারেশন তিস্তা প্রহার নামক অফিসিয়াল যে মহড়া সেটা কিন্তু কমপ্লিট করেছে। তার ভিডিও আপনারা প্রথমে দেখে নিন এবং তারপরে আমি আপনাদেরকে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। দেখলেন তো প্রিয় দর্শক বন্ধুরা, বাংলাদেশ বর্ডারেও কিন্তু আমাদের ভারতীয় সেনারা তারাও প্রস্তুত, শুধু সিগন্যালের অপেক্ষা। এখন আপনাদের মনের মধ্যে প্রশ্ন থাকবে যে কেন পাকিস্তানের জঙ্গিরা ভারতের নিষ্পাপ নিরপরাধ পর্যটকদের মেরেছিল, তার প্রত্যুত্তর দিয়েছে, তার জবাব দিয়েছে, তার সবক শিখিয়েছে ভারত পাকিস্তানকে, কি হাল করেছে সেটা সারা বিশ্ব, সারা পৃথিবী, সমস্ত শিক্ষিত মহলরা জেনেছে। যারা গুজবে কান দেন, যারা বোঝেন না, জানেন না, অশিক্ষিত তারা বোঝেনি, কিন্তু বাকি শিক্ষিত মহল প্রত্যেকেই জেনে গেছে যে পাকিস্তানের কি হাল হয়েছে, সেটা আপনারা প্রত্যেকেই জেনেছেন। তাহলে আবারও বাংলাদেশের বর্ডারে তিস্তা তীরবর্তী অঞ্চলে অপারেশন তিস্তা প্রহার অনুশীলনী বা যুদ্ধ মহড়া যাকে বলে, যুদ্ধের আগে প্রস্তুতি সেনাদের তারা অলরেডি সেরে ফেলেছে এবং তারা প্রস্তুত, শুধুমাত্র একটা সিগন্যালের অপেক্ষা। কেন? তাহলে কি এবার টার্গেট বাংলাদেশ? আপনারা নিশ্চয়ই এই প্রশ্নটা রাখবেন। তবে এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আপনাদেরকে একটু বিস্তারিত আলোচনা করি, কেন ভারতীয় সেনাবাহিনীরা এই যুদ্ধ মহড়া বা তিস্তা প্রহার যে অপারেশন সেটা কেন করতে চলেছে, কেন তারা তার প্রস্তুতি নিয়েছে, সেই বিষয়ে আপনাদেরকে একটু ডিটেলসে বলি। কিছুদিন আগে, কয়েকদিন আগে, হতে পারে দিন 3-4 আগে, বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বক্তৃতা দিয়েছিলেন তার চট্টগ্রাম নিয়ে। চট্টগ্রাম নাকি বাংলাদেশের হৃৎপিণ্ড। অতএব বাংলাদেশকে সচল রাখতে গেলে, বাংলাদেশের অর্থনীতিকে সচল করতে গেলে, অর্থনীতির ডেভেলপমেন্ট করতে গেলে এই
চট্টগ্রামকে নিয়ে একটু ভাবার প্রয়োজন পড়েছে মোহাম্মদ ইউনূসের বক্তব্য। এবং এই চট্টগ্রামকে নিয়ে ভাবতে গেলে চট্টগ্রাম লাগোয়া যে সমস্ত সীমানা বরাবর যে সমস্ত দেশগুলো রয়েছে, যেমন নেপাল রয়েছে, ভুটান রয়েছে, এবং এই মুহূর্তে বাংলাদেশের দাদা চীন রয়েছে। মোহাম্মদ ইউনূস চাইছে যে নেপাল, ভুটান এবং চীনের সঙ্গে বাংলাদেশের যে চট্টগ্রাম লাগোয়া যে বন্দর, তাদের যোগাযোগ ব্যবস্থাটা যাতে সুন্দর করা যায় এবং তাদের সঙ্গে যাতে ব্যবসা বিজনেস সম্পর্ক গড়ে তোলা যায়, এবং প্রয়োজনে চীন যাতে বাংলাদেশের ওই অঞ্চলগুলিকে ব্যবহার করতে পারে প্রয়োজনে, তার একটা প্ল্যান পরিকল্পনা মোহাম্মদ ইউনূস করেছেন এবং সেই সংক্রান্ত একটা বক্তৃতা দিয়েছেন। আমরা কেউ কিছু বুঝি না, ভারতের কেউ কিছু বোঝেন না। আপনি মোহাম্মদ ইউনূস, আপনার রিটায়ারমেন্টের সময় এসে গেছে, আপনি এই সময় আপনার সুস্থভাবে জীবনযাপন করা উচিত। আপনি কেন এত চাপ নিচ্ছেন? আপনি এই সময় রিটায়ারমেন্ট করে পেনশন নিয়ে সুন্দর সুখে শান্তিতে রিল্যাক্স করুন, না করে আপনি ভারতের বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্য করছেন। এবং তিনি আর একটা নতুন দেশের নামকরণ করে ফেলেছেন, যেটার নাম হচ্ছে সেভেন সিস্টার। আপনারা কেউ শুনেছেন? আপনারা আজও পর্যন্ত যারা শিক্ষিত মানুষ রয়েছেন, যারা ভারত নিয়ে, যারা দেশ বিদেশ নিয়ে একটু চর্চা করেন, আপনারা কখনো শুনেছেন যে সেভেন সিস্টার বলে কোনো দেশ আছে? কিন্তু মোহাম্মদ ইউনূস তার দিবা স্বপ্নতে, তার কল্পনার জগতে আমাদের ভারতের সেভেন সিস্টার যে 7টি রাজ্য রয়েছে, সেই 7টি রাজ্যকে একটা নতুন করে নতুন দেশ বানিয়ে দিয়েছেন। সেই দেশের সঙ্গে তাদের নাকি সম্পর্ক গড়ে উঠবে। এটা কি সুস্থ পাগল নাকি অসুস্থ পাগল? এটা একটা প্রশ্ন চিহ্ন থাকবে। আপনাদেরকে একটুখানি ম্যাপ দেখাই, আপনাদের বোঝানোর জন্য একটু ম্যাপ দেখাই যে সেভেন সিস্টারকে ডক্টর মোহাম্মদ ইউনূস, বাংলাদেশের নাকি প্রধান উপদেষ্টা, তিনি সেভেন সিস্টারকে ভারত থেকে বিচ্ছিন্ন করে দিতে চাইছে। চিকেন নেক বলে যে জায়গাটা রয়েছে, সেটা যদি কোনোভাবে কেটে দেওয়া যায়, দখল করে নেওয়া যায়, তাহলে ভারতের উত্তর পূর্বের যে রাজ্যগুলো রয়েছে, সেই রাজ্যগুলি ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। এবং সেই রাজ্যগুলি হচ্ছে সেভেন সিস্টার, 7টি রাজ্য। কোন কোন 7টি রাজ্য ম্যাপে দেখাবো, পাশে স্ক্রিনে ম্যাপে দেখাবো। এবং চিকেন নেককে কাটার যে একটা পরিকল্পনা বাংলাদেশ করছে, সেটাও আমি আপনাদেরকে দেখাবো যে এতে বাংলাদেশের কি ফায়দা, কেন করছে। চলুন পাশে স্ক্রিনে আপনাদেরকে দেখাই। এবার আমি আপনাদেরকে মোহাম্মদ ইউনূসের মাথায় যে ভূত চেপেছে, দিবা স্বপ্ন যে তিনি দেখছেন, তিনি কি স্বপ্ন দেখছেন, দিবা স্বপ্ন যে তিনি দেখছেন, কি দেখছেন, সেটা আপনাদেরকে একটু দেখাই। সেভেন সিস্টার যেটা বলছিল, আপনারা অনেকে জানেন, অনেকে জানেন না, একটু বুঝিয়ে দিই। আমাদের ভারতের উত্তর পূর্ব দিকে এই দেখুন, অরুণাচল প্রদেশ আমাদের একটা রাজ্য, আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরামপুর, মণিপুর এবং নাগাল্যান্ড, এই 7টি রাজ্যকে সেভেন সিস্টার বলা হয়, মানে 7টি বোন। অতএব এই 7জন কিন্তু একদম পাশাপাশি এই রাজ্যগুলি আমাদের ভারতের উত্তর পূর্বতে অবস্থিত। এবারে আপনাদেরকে দেখাবো চিকেন নেকের যে ম্যাপটা রয়েছে। এবারে আমি আপনাদেরকে চিকেন নেকের যে ম্যাপটি রয়েছে, যেটা বাংলাদেশ, ভারত এবং নেপাল, চীন এই সংক্রান্ত যে ম্যাপটা, সেটা একটু দেখালে আপনাদেরকে আরো একটু ক্লিয়ার করে দেবো। এবারে আপনারা লক্ষ্য করুন, আমি এই মুহূর্তে যে ম্যাপটা দেখাচ্ছি, একটু ভালো করে বুঝবেন, বুঝলেই আপনারা এই সহজ হিসাবটা বুঝে যাবেন যে মোহাম্মদ ইউনূসের মাথায় যে বদমাইশি বুদ্ধিটা চলেছে, সেটা আমি আপনাদেরকে এবারে এই ম্যাপটা দিয়ে বুঝিয়ে দিচ্ছি। দেখুন, একটু আগে আপনাদেরকে আমি সেভেন সিস্টার দেখাচ্ছিলাম, যেখানে এই যে দেখুন, এটা হচ্ছে সেভেন সিস্টার। দেখুন, অরুণাচল প্রদেশ, আসাম, নাগাল্যান্ড এখানে রয়েছে, মণিপুর রয়েছে, মিজোরামপুর রয়েছে, ত্রিপুরা রয়েছে, মেঘালয় রয়েছে। এই 7টি, এই অংশটা, এই যে অংশটা আমি যেটা দেখাচ্ছি, এই অংশটা হচ্ছে সেভেন সিস্টার বলা হচ্ছে। এই সেভেন সিস্টারে দেখুন, অরুণাচল প্রদেশ, এই অরুণাচল প্রদেশের যে বর্ডার, এই বর্ডারটা কার সঙ্গে যুক্ত? চায়না, চীনের সঙ্গে যুক্ত। চীন এবং অরুণাচল প্রদেশ হচ্ছে এইখানে একটা বর্ডার রয়েছে, মানে চীন এবং অরুণাচল প্রদেশের, চীন এবং অরুণাচল প্রদেশ এখানে জুড়ে গেছে, এই বর্ডার এখানে লাস্ট সীমানা ভারতের, এবং তারপরে চায়না শুরু হচ্ছে। এবারে দেখুন, এইটা যদি আমাদের ভারতের অংশ হয়,
কিন্তু অ্যাকচুয়ালি ভারতের যে ম্যাপ, এই যে ম্যাপ, এখানে কিন্তু ভারত এই জায়গাটাকে দেখানো হচ্ছে, এই জায়গাটা হচ্ছে ভারত। তাহলে এখানে ভারত, আর ভারতের পাশে এই যে জায়গাটা দেখুন বাংলাদেশ, বাংলাদেশ। তাহলে ভারতের সঙ্গে জুড়ে আছে কে? বাংলাদেশ জুড়ে আছে। বাংলাদেশের সঙ্গে কে জুড়ে আছে? আমাদের সেভেন সিস্টার জুড়ে আছে। এখানে সেভেন, এটা ভারতের অংশ। এবারে ঘটনা হচ্ছে, আর এদিকে রয়েছে দেখুন নেপাল, তাহলে এদিকে রয়েছে চায়না বা চীন রয়েছে, এখানে রয়েছে নেপাল, এখানে রয়েছে ভারত, ইন্ডিয়া, এখানে রয়েছে বাংলাদেশ, এখানে রয়েছে মায়ানমার। আমি মায়ানমারে যাচ্ছি না, এই কয়েকটা দেশ। এবারে দেখুন এই যে ইন্ডিয়া, এখানে থেকে বাংলাদেশ টোপকে এদিকে এত বড় অংশটা রয়েছে, 7টা রাজ্য আমাদের রয়েছে হচ্ছে সেভেন সিস্টার, এটা ভারতের অংশ। এই সেভেন সিস্টারের সঙ্গে যোগাযোগের মূল রাস্তা বা মূল পথ হচ্ছে এই চিকেন স্নেক। এই যে জায়গাটা যেখানে মার্কিং করে দেখানো হচ্ছে দেখুন, বাংলাদেশ এসে এখানে বর্ডার জুড়ে গেছে, নেপালের বর্ডার এসে এখানে জুড়ে আছে, একটা সরু গলিপথের মতো একটা সরু রাস্তা, যেটাকে বলা হচ্ছে চিকেন স্নেক, অতএব মুরগির ভাড় বা গলা, সেইটা মতো বলে দেখতে, মানে সরু বলে এটাকে চিকেন স্নেক এভাবে নামকরণ করা হয়েছে। অতএব এই ইন্ডিয়া এই সমস্ত জেলাগুলির সঙ্গে যোগাযোগ করে এই চিকেন স্নেক যে জায়গাটা রয়েছে এর মাধ্যমে, এদিকে বাংলাদেশ, এদিকে নেপাল, তাহলে নিজস্ব জায়গা বলতে চিকেন স্নেক। এই বাংলাদেশ মোহাম্মদ ইউনূস খান, ধূর্ত ইউনূস খান, বদমাস মোহাম্মদ ইউনূসের সরকার দিবা স্বপ্ন দেখছে যে এই চিকেন স্নেকটাকে যদি কোনোভাবে কেটে দেওয়া যায়, দখল করে নেওয়া যায়, ভেঙে দেওয়া যায়, তাহলে এই দিকের যে 7টি যে রাজ্য রয়েছে ভারতের, সেভেন সিস্টার রয়েছে, এই সেভেন সিস্টারটা ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। ফলে এই সেভেন সিস্টার নতুন একটি দেশ হিসেবে হয়তো তারা দাবি করতে পারে, বা নতুন একটি দেশ হিসেবে তারা এই 7টি রাজ্যকে যদি আলাদা করে দেওয়া যায়, তারা দখলদারিটা ভালো করতে পারবে। যেহেতু বাংলাদেশ চায়নার সঙ্গে বা চীনের সঙ্গে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তারা নাকি গড়ে তুলেছে। এখনো বুঝতে পারেনি যে পাকিস্তানকে আমরা কি হাল করেছি। বদমাইশ মোহাম্মদ ইউনূস বুঝতে পারেনি যে আমরা পাকিস্তানের 25 মিনিটে কি হাল করেছি। 9টি জঙ্গি ঘাঁটি, 25 মিনিটের একটা মিশন অপারেশন সিন্দুরে উড়িয়ে দিয়েছি আমরা, এবং 11টি এয়ারবেজ আমরা নষ্ট করেছি। প্রচুর ক্ষয়ক্ষতি পাকিস্তানের রয়েছে। এই মুহূর্তে পাকিস্তান মুখ থুবড়ে পড়েছে। কিছু ফেক মিডিয়া তারা প্রচার করছে পাকিস্তানের যে জনগণ, তাদেরকে বোঝানোর জন্য, নাহলে পাকিস্তানে তো মারামারি হয়ে যাবে যে পাকিস্তানের এত ক্ষতি, এই ক্ষতিটা কাদের উপর দিয়ে যাবে, এই ক্ষতির কর কাদেরও ঘাড়ে চাপবে, সাধারণ জনগণের ঘাড়ে চাপবে। সেই কারণে তারা ফেক কিছু মিডিয়াকে দিয়ে তারা প্রচার করাচ্ছে যে পাকিস্তান নাকি ভারতের ক্ষতি করেছে, এবং সেই মিডিয়াদের কথায় মন ভোলাচ্ছেন, আয়েস করছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এই মুহূর্তে বাংলাদেশের যারা সেনাবাহিনীতে কাজ করেন তারা তো জানেন, কারণ তারা অনেক চালাক। আমি বাংলাদেশের সেনাবাহিনীকে, যে কোনো দেশের সেনাদেরকে আমি রেসপেক্ট করছি। তারা দেশের জন্য লড়ছেন, দেশের জন্য তারা যুদ্ধ করবে, দেশের জন্য তারা প্রাণ বলিদান দেবে। কিন্তু যাদের চক্রান্তে, যাদের উস্কানিতে এই বাংলাদেশ আবারও ভারতের অপারেশন, আবারও তিস্তা প্রহার অপারেশনের শিকার হবেন, তার দায়ভার কিন্তু এই ডক্টর মোহাম্মদ ইউনূসের। অতএব দর্শক বন্ধুরা, আপনাদেরকে বোঝাতে পেরেছি যে এই মুহূর্তে ভারতের সেনাবাহিনীরা তারা তিস্তা তীরবর্তী অঞ্চলে বাংলাদেশের বর্ডার লাগোয়া তারা কিন্তু অপারেশন তিস্তা প্রহারের যে মহড়া, যে অনুশীলন, সেটা তারা কিন্তু সেরে ফেলেছে, যুদ্ধ প্রস্তুতি সেরে ফেলেছে। কারণ ভারতের কাছে তো নিশ্চয়ই গোপন সূত্রে কিছু তথ্য আছে, এবং মোহাম্মদ ইউনূসের সেই বক্তৃতাতে তিনি চাইছেন যে নেপালের সঙ্গে, চায়নার সঙ্গে জুড়ে আমরা বাণিজ্য একটা সম্পর্ক তৈরি করব, আমাদের বাণিজ্য হবে, উন্নতি হবে, বাংলাদেশের অর্থনীতির উন্নতি হবে, এবং সেটা করতে গেলে চিকেন স্নেককে তাদের কবজায় নিতে হবে। এই মুহূর্তে চিকেন স্নেকের এরিয়াতে ভারতের যে সমস্ত মিলিটারি ফোর্স, সেনাবাহিনী যে মজুদ আছে না, ওরা 5 সেকেন্ডে উড়িয়ে দিতে পারে বাংলাদেশকে। অতএব দর্শক বন্ধুরা, আপনারা কমেন্ট সেকশনে জানাবেন। এই মুহূর্তে কিন্তু আবারও কিন্তু বাংলাদেশের সঙ্গে
আবারও যুদ্ধ প্রস্তুতি চলছে, যে কোনো মুহূর্তে কিন্তু যা কিছু হতে পারে। পাকিস্তানের মতো ঘুমিয়ে থাকবেন রাত্রে, সকালে উঠে দেখবেন নটি জঙ্গি ঘাঁটি শেষ, ধুলোয় মিশে গেছে। এমনটা হবে না তো? আশঙ্কা করছেন অনেক শিক্ষিত মহল, অনেক বিশ্লেষক, অনেক অনেক মানুষ, অনেক নাগরিক এটা কিন্তু বিশ্লেষণ করছেন। এই মুহূর্তে কিন্তু বড় প্রশ্ন। আপনারাও আপনাদের মতামত জানাবেন, কমেন্ট সেকশন খোলা রয়েছে। আপনারা অবশ্যই সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং সঙ্গে থাকুন এবং খোঁজ রাখুন কি হচ্ছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।